আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের কিছু বেসিক ব্যাপার নিয়ে কথা বলবো। একদম শুরু থেকে আমরা কথা বলবো, খুঁটিনাটি গোপনীয় যত ব্যাপার আছে সব ব্যাপার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সবার আগে আমাদের কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে একটা ডকুমেন্টের সাইজ তৈরি করা। এর মানে হচ্ছে ক্রিয়েট নিউ, ঠিক আছে? আপনি ক্রিয়েট নিউ ব্যাপারটা প্রথমত এটা ফটোশপ ওপেন করার পরে আমাদের ফটোশপের ইন্টারফেসটা এরকম আসবে। এরকম আসার পরে আমরা প্রথমত ফাইল থেকে চাইলে নিউ থেকে আমরা আমাদের সাইজটা নিতে পারি। এরপরে ক্রিয়েট নিউ থেকে আমরা চাইলে আমাদের সাইজটা নিতে পারি। আবার সেম কাজটা চাইলে আমরা কন্ট্রোল এন দিয়ে কিবোর্ড শর্টকাট ইউজ করে আমরা নিতে পারি। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে দিলাম। ক্রিয়েট নিউতে দেওয়ার পরে এখানে দেখেন রিসেন্ট, সেভ, ফটো প্রিন্ট আরও কিছু জিনিস আছে। এই ব্যাপারগুলা আসলে বলতে গেলে রিসেন্টের ব্যাপারটা বলতে গেলে এখানে আছে ইউর রিসেন্ট আইটেমস। এর মানে হচ্ছে আমরা রিসেন্ট যে আমাদের আইটেমসগুলা কিংবা আমাদের সাইজগুলা আমরা ফটোশপে ইউজ করেছিলাম সেগুলো এখানে আমাদের সামনে শো করতেছে। সেম ভাবে আপনি যদি কিছু সেভ করেন, রিসেন্ট কিছু সেভ করেন, সেটা এখানে শো করবে। এখন ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, এগুলো তারা ডিফল্ট কিছু সাইজ আপনার কাজের সুবিধার্থে তারা দিয়ে দিছে। যেমন আপনি যদি প্রিন্টে যান, আমি এখানে ভিউ অল প্রিসেটস এখানে ক্লিক করলাম। প্রিন্টে গেলে আপনি এখানে দেখতে পাবেন লেটার, লিগেল, A4, A6, A5 কিছু ইন্টারন্যাশনাল পেপার তারা দিয়ে দিয়েছে যেগুলো আপনি আপনার কাজের সুবিধার্থে ইউজ করতে পারেন। সো আমরা এগুলোতে বেশি কথা না বলে আমরা আমাদের আসল যে কাজটা আমরা যেখান থেকে করব আমরা সেখানে একটু বেশি কথা বলি, ঠিক আছে? প্রথমে আছে প্রিসেট ডিটেলস। এখানে চাইলে আপনি আপনার আর্টবোর্ডের নাম দিতে পারেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি গ্রাফিক ফরেস্ট। এরপর এখানে একটা ব্যাপার আছে উইডথ এবং হাইট। অবশ্যই আপনি একটা ডিজাইন করতে গেলে সেই ডিজাইনটার একটা উইডথ থাকবে আর একটা হাইট থাকবে, ঠিক আছে? সো আপনি এখানে অবশ্যই একটা উইডথ আর একটা হাইট আগে নির্ধারণ করে নিতে হবে আপনি কোন মাপের ডিজাইনটা করতে চান। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার মাপের ইউনিটি। আপনি কি ডিজাইনটা পিক্সেলে করতে চান, নাকি ইঞ্চিতে করতে চান, নাকি সেন্টিমিটারে করতে চান? এখানে মাপের আরো কিছু ইউনিটি আছে, ঠিক আছে? আপনি যে কোনো একটা ইউনিটি দিয়ে মাপের হিসেব দিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি চাইলে পিক্সেল দিয়ে করতে পারেন, ইঞ্চি দিয়ে করতে পারেন, যেটা আপনার জন্য বেটার হয়। তবে অবশ্যই মাথায় রাখতে হবে ইঞ্চি আর পিক্সেল কিন্তু এক জিনিস না। আমরা যখন এখানে 1000 পিক্সেল রাখবো, সেটা যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই সেটা হবে মাত্র 3.33 ইঞ্চি, ঠিক আছে? আবার আমরা যখন সেটা সেন্টিমিটারে নিয়ে যাব সেটা সাইজ হবে আরো অন্যরকম। সো অবশ্যই আমরা আগেই নির্ধারণ করে নিতে হবে আমাদের কত ইঞ্চিতে ডিজাইন করব নাকি কত পিক্সেলে আমরা ডিজাইন করব, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে ইঞ্চি রাখি, অবশ্যই আমাদের ডিজাইনটা আমরা ইঞ্চিতে ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে যদি আমরা 10 ইঞ্চি, এখানে দিলাম 12 ইঞ্চি। এখন একটু আমরা এখানে ইঞ্চির জায়গায় পিক্সেল দিলে দেখি 10 ইঞ্চি 3000 পিক্সেল হয়। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে এগুলো পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার এগুলো এক এক রকমের মাপের হিসাব হয়। আপনার যেটাতে সুবিধা হয় আপনি সেই মাপে ডিজাইন করতে পারেন। চাইলে ইঞ্চি দিয়ে করতে পারেন, চাইলে পিক্সেল দিয়ে করতে পারেন। আর এটা হচ্ছে ওয়েট, আমরা ওয়েটে 3000 দিলাম আর হাইটে 3400 দিলাম। আর এখানে আছে ওরিয়েন্টেশনের এখানে এখন আছে প্রোটেট। এর মানে হলো উইডে 3000 আর হাইটে 3400। এখান থেকে যদি আপনি ল্যান্ডস্কেপ দেন তাহলে এটা মুভ হয়ে হাইট চলে যাবে উইড চলে আসবে হাইটে, ঠিক আছে? আর্টবোর্ডের ব্যাপারটা নিয়ে আমি পরে কথা বলতেছি। এখন আসেন রেজুলেশনের ব্যাপারটা নিয়ে কথা বলবো। রেজুলেশন কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ হচ্ছে একটা ডিজাইনের রেজুলেশন যখন ভালো থাকে তখন সেটা প্রিন্টিং আউটপুটটা খুব ভালো আসে, ঠিক আছে? কিন্তু রেজুলেশনটা যখন খারাপ থাকবে আপনার প্রিন্টিং আউটপুট খুব খারাপ আসবে। নর্মালি বলতে গেলে একটা ইমেজের রেজুলেশন যদি আপনার বেটার হয় সেক্ষেত্রে ইমেজটা দেখতে ভালো লাগে এবং ইমেজটা জুম করলে ফাটে না, ঠিক আছে? তো ডিজাইনের ক্ষেত্রে কিছু ধরা বাঁধা ব্যাপার আছে। যেমন হচ্ছে আপনি যদি আপনার প্রিন্টের জন্য কোনো ডিজাইন করেন, ধরেন বিজনেস কার্ড, ফ্লায়ার, পোস্টার, আপনি প্রিন্ট করবেন, এমন ধরনের কোনো ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনাকে সবসময় 300 রেজুলেশন দিতে হবে। কারণ হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন এই ডিজাইনটা জুম মানে স্ক্রল করে বা ধরেন ট্রান্সফর্ম করে বড় করা লাগতে পারে, ছোট করা লাগতে পারে, সেক্ষেত্রে এটা নষ্ট হবে না, ঠিক আছে? এটা যত
বড় পেপারে প্রিন্ট হোক, এটার রেজুলেশন ঠিক থাকার পসিবিলিটি বেশি। এক্ষেত্রে যদি আপনি ওয়েব পেজের জন্য ধরেন, ওয়েব পেজের জন্য যদি কোনো ডিজাইন করেন, যেমন ধরেন আমি একটা সাইটে যাচ্ছি, আপনি যদি ওয়েব পেজের জন্য কোনো ডিজাইন করেন, সরি ধরেন এই যে ওয়েব পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েব পেজের যে ডিজাইনটা, এটা কিন্তু কোনো এক ডিজাইনার এটা ক্রিয়েট করছে, ঠিক আছে। এখন আমাদের তো এটা জুম করেও দেখার দরকার হয় না, কিংবা আমরা তো এই ডিজাইনটা প্রিন্টও করব না, জাস্ট দেখার জন্য। দেখেন এখানে একটা সুবিধা হচ্ছে, এই ইমেজটার যদি কেবি কম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা রিলোড হতে সময় কম লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন ওয়েব পেজের জন্য, ওয়েবসাইটের জন্য কোনো ডিজাইন করবেন, সেক্ষেত্রে রেজুলেশন দিবেন 72 সব সময়, ঠিক আছে। ওয়েব পেজের জন্য হতে পারে কাভার ফটো, বা যে কোনো পোস্টার হতে পারে, বা মার্কেটিং এর জন্য যে কোনো ফ্লায়ার হতে পারে, যাই করেন না কেন সব সময় আপনি এখানে 72 রেজুলেশন দিবেন, ঠিক আছে। এখান থেকে পিক্সেল এন্ড ইঞ্চি থাকবে। এখন আসেন কালার মোড। কালার মোডের এখানে আমরা যদি ক্লিক করি, আমরা কিছু কালার দেখতে পাবো। এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালার। আর গ্রে স্কেলের ব্যাপারে বলতে গেলে, আমি যদি এখানে গ্রে স্কেলটা ক্লিক রেখে ক্রিয়েট দিই, ক্রিয়েট দেওয়ার পরে আমি এখান থেকে একটা শেপ নিলাম, রাইট বাটন ক্লিক করে অন্য শেপে স্থানান্তরিত করলাম, ইলিপ টুল নিলাম, নিয়ে ধরেন আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে একটা ফিল কালার দেওয়ার চেষ্টা করি। ধরেন আমি গ্রিন কালারটা দেওয়ার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে দেখেন আমার গ্রিন কালারটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। আমি যদি এখানে রেড কালার দেওয়ার ট্রাই করি, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই হবে না। এর কারণ হচ্ছে আপনার আর্টবোর্ডটা হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল মানে হচ্ছে আপনি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া অন্য কোনো কালার ইউজ করতে পারবেন না। আমরা যখন ব্ল্যাক দিচ্ছি সে নিচ্ছে, যখন হোয়াইট দিচ্ছি সে নিচ্ছে, বাট আমরা যখন অন্য কোনো কালার দিচ্ছি সে নিচ্ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যখন গ্রে স্কেলে ডিজাইনটা করতে চাইবেন, তখন অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া আর কোনো কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আছে আরজিবি কালার। আরজিবি কালারের ব্যাপারে বলার আগে আমি আরজিবির পুনরূপটা বলে নিচ্ছি। আর তে রেড, জি তে গ্রিন, বি তে ব্লু। আরজিবি কালারটা আপনার ওয়েব পেজে যত কালার দেখতে পাচ্ছেন, এই রেড, গ্রিন, ব্লু দিয়ে সব কালার তৈরি হচ্ছে, ঠিক আছে। সো আপনি যখন ওয়েব পেজের জন্য কোনো ডিজাইন করবেন, তখন অবশ্যই আপনার কালার মোডটা এখান থেকে আরজিবি দিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার কালারের প্রবলেম হবে। দেখবেন আপনি যদি সিএমওয়াই কে কালারের ডিজাইন করে ওয়েবসাইটে দেন, দেখবেন যে কালার যেটা দিয়েছেন সেটা আর নাই, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। এরপরে আসেন সিএমওয়াই কে। সিএমওয়াই কে পুনরূপ হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। সি তে সায়ান, এম তে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো, কে তে ব্ল্যাক। আপনার সিএমওয়াই কে এই কালার মোডটা ব্যবহার হবে আপনার প্রিন্টিং এর ক্ষেত্রে। আপনি যখন কোনো ডিজাইন প্রিন্ট করার জন্য করবেন, যেমন পোস্টার, ফ্লায়ার, ব্রোশিয়ার বলেন, র্যাক কার্ড বলেন, টি শার্ট বলেন, লোগো বলেন, সব কিছুতে আপনার অবশ্যই সিএমওয়াই কে কালারটা ব্যবহার করতে হবে। কারণ প্রিন্টারের কালার থাকে চারটা, এই যে সি তে সায়ান, এম তে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো, কে তে ব্ল্যাক। এই চারটা কালারের সমন্বয়ে সবগুলো কালার ক্রিয়েট হয়। আপনি সিএমওয়াই কে কালার রাখলেন, আর এখান থেকে এগুলো আমাদের জন্য বিটম্যাপ, ল্যাব কালার, এগুলো গুরুত্বহীন একটা ব্যাপার। আমরা এগুলোর ব্যাপারে কথা বলে আমাদের ভিডিওটা লং করতে চাই না। গ্রে স্কেলটাও আমাদের বেশি দরকার হবে না, আরজিবি কালার এবং সিএমওয়াই কে কালারটাই আমাদের জন্য বেস্ট সবসময় দরকার হবে আমাদের। এরপরে এখানে সবসময় 8 বিট থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থেকে একটা ব্যাপার দেখেন, এখানে আপনি যখন এখানে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা রেড দিবেন, তখন আপনার ব্যাকগ্রাউন্ডটা রেড আসবে, ঠিক আছে। সো আমি মনে করি সবচাইতে বেটার হয় এখানে সবসময় হোয়াইট রাখবেন, এটাই বেটার। এতটুকু কাজ করার পরে অ্যাডভান্স অপশন থেকে কিছুই করার দরকার নাই, এগুলো ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাকবে, এগুলোতে আমাদের কোনো কাজ নাই। আপনি এগুলোতে মনোনিবেশ না করে আপনি এই ব্যাপারটা যদি ভালোভাবে বুঝতে পারেন, আপনার জন্য আর্টবোর্ড নেওয়া কোনো ব্যাপারই না। আমি মনে করি এগুলোতে আপনি মাথা নষ্ট না করে জাস্ট সিম্পল উইথ হাইট, পিক্সেল বা ইঞ্চি যাই করেন, রেজুলেশন, কালার মোড, এই অল্প কিছু ব্যাপার বুঝলে আপনার জন্য আশা করি নিউ ডকুমেন্ট নেওয়া কোনো ব্যাপারই না। আমরা আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টের সাইজ দিলাম, কালার মোড দিলাম, সব কিছু দিয়ে আমরা ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমরা ডকুমেন্ট নেওয়া শিখলাম। এরপর আমরা যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপেন করা। আমরা কিভাবে আমাদের ফটোশপে একটা পিএসডি ফাইল বলেন, একটা ইমেজ বলেন, আমরা ওপেন করব। আমরা ফাইল থেকে যদি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ওপেন, কিংবা আমরা কিবোর্ড থেকে ইউজ করতে পারি কন্ট্রোল ও, এটা হচ্ছে শর্টকাট কি, কন্ট্রোল ধরে ও ক্লিক করতে হবে।
কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে। কন্ট্রোল ও দিলাম, ও দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে একটা ডিজাইন কেউ একজন কপি করছিল আমার এখানে, আমার স্টুডেন্ট, আমি এটাকে ওপেন করলাম, কন্ট্রোল ও, আপনি চাইলে ওপেন করতে পারেন, ঠিক আছে। এরপরে আছে যেটা সেভ। ধরেন আমি এখানে কিছু কাজ করলাম, আমি স্টকটা অফ করে ফিল কালার দিচ্ছি, সরি স্টকটা অফ করে এখান থেকে ফিল কালার দিচ্ছি। এরপরে এটাকে কপি করলাম, এটার কালার দিলাম অন্যটা, এবং এটার কালার দিলাম আরেকটা। হ্যাঁ, তারপরে আমি এখান থেকে একটা অপশন দেখতে পাবো সেভ। আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পরে আমি এখান থেকে ডেস্কটপটা দেখাই দিলাম, ডেস্কটপটা দেখাই দিয়ে আমি এখানে লিখলাম আওয়ার ওয়ার্ক, ঠিক আছে। এখান থেকে অবশ্যই আপনাকে সেভ অ্যাজ টাইপ, আপনি কোন ফাইল টাইপে এটা সেভ করতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কোন ফাইল টাইপকে মানে কেন আমরা ইউজ করব। তো এখন আমরা বেশি ব্যাপার নিয়ে কথা বলবো না, আমরা এই সবগুলো ব্যাপার নিয়ে আস্তে আস্তে কথা বলবো যখন আমাদের যেটা দরকার হয় সামনে। টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আমরা সবই শিখবো, একদম সব। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে ফটোশপের মেইন ফাইল মানে সোর্স ফাইল, যে ফাইল সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের জন্য এবং আপনার নিজের জন্য, ঠিক আছে। যেমন দেখেন এখানে প্রথম একটা ফাইল টাইপ আছে, সেটা হচ্ছে ফটোশপ পিএসডি, ঠিক আছে। এটাকে বলে ফটোশপের সোর্স ফাইল। ফটোশপের সোর্স ফাইল কি আমি বলতেছি, আমি এই ফাইল টাইপে রেখে এখান থেকে সেভ দিলাম, সেভ দিয়ে ওকে দিলাম, এটাকে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে ক্লিক করে ক্লোজ করে দিলাম, মিনিমাইজ করলাম, মিনিমাইজ, ওকে। এখন আমরা দেখব এই যে আমাদের কাঙ্ক্ষিত আমরা সেভ করা ফাইলটি এখানে দেখতে পাচ্ছি। আমরা এটিকে যদি ধরে ড্র্যাগ করে আমরা যদি ফটোশপের এখানে ছেড়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ওপেন হয়েছে। আবার যদি আমরা কন্ট্রোল ও দিয়ে যদি আমরা এখান থেকে আওয়ার ওয়ার্ক ওপেন করি, ওপেন হবে। এখন দেখেন আমরা সোর্স ফাইল সেভ করাতে যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের শেপগুলোর কালার চেঞ্জ করতে পারবো, আমাদের লেখাগুলোর স্টাইল চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো, আমরা সব কিছু করতে পারি। এবং এই কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে যদি আমরা এটা পাঠাই, যে কোনো মানুষ এটাকে এডিট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। সো আমরা সব সময় কাজ করার সাথে সাথে আমরা ফটোশপের সোর্স ফাইলটা সেভ করব এবং কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস দিব, তাহলে ওই লোকেশনে কি হবে, এটা রিপেট বা সেভ হবে। এরপরে আছে ফাইল থেকে সেভ অ্যাজ। আমি একটা ব্যাপারে কথা বলি, সেভের ব্যাপারে বলার পরে ফাইল থেকে সেভ অ্যাজ হচ্ছে, আশা করি এগুলো বুঝেন অনেকেই, তারপরে আমি কোনো ব্যাপার বাদ দিতে চাই না। সেভ অ্যাজ মানে হচ্ছে ধরেন আমি কিছুক্ষণ আগে আওয়ার ওয়ার্ক নামে এই ফাইলটা আমি ডেস্কটপে সেভ করছি। এখন আমি চাচ্ছি ডেস্কটপে সেভ করব, ঠিক আছে। এই ফাইলটা অন্য আরেকটা নামে সেভ হবে। সেক্ষেত্রে আমি এখানে যদি আওয়ার ওয়ার্ক 2 দিই, সেক্ষেত্রে আমাদের কি দুইটা ফাইলে এখানে সেভ হয়ে গেছে, আওয়ার ওয়ার্ক 2, ঠিক আছে। এটা হলো সেভ অ্যাজ। এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, আজকে আমরা বেশি ব্যাপার নিয়ে কথা বলবো না, আজকে আমরা শুধু যেগুলো শিখলে আমাদের ফটোশপটা মোটামুটি হাতে আসবে বা আমরা এদিক ওইদিক নাড়াচাড়া করতে পারবো, আমরা সেই ব্যাপারগুলো আজকে শিখবো, ঠিক আছে। কালকে থেকে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবকিছুই শিখবো। এখন আসেন আপনি জুম করবেন কিভাবে, আপনার আর্টবোর্ড বা ডকুমেন্টটা জুম করে অনেক সময় কাজ করা লাগে, এভাবে দেখা লাগে, ঠিক আছে। জুম আউট করবেন কিভাবে, জুম ইন করবেন কিভাবে। জুম করার দুইটা নিয়ম, একটা হচ্ছে কন্ট্রোল ধরে আপনি কিবোর্ড থেকে প্লাস যদি দেন তাহলে জুম হবে, আবার কন্ট্রোল ধরে যদি মাইনাস দেন সেক্ষেত্রে জুম আউট হবে। এক্ষেত্রে আমি এটাকে কষ্টসাধ্য মনে করি, আমার কাছে সবচাইতে বেটার মনে হয় কন্ট্রোল অল্টার ধরবেন, একই সাথে ধরে মাউসকে সামনের দিকে স্ক্রল করবেন, জুম হবে, আবার মাউসকে পিছনের দিকে স্ক্রল করলে জুম আউট হবে। কন্ট্রোল অল্টার ধরে রাখতে হবে, মাউসের চাকাটা সামনের দিকে স্ক্রল করলে জুম হবে, পিছনের দিকে স্ক্রল করলে জুম আউট হবে, এটাই আমি বেস্ট মনে করি। এরপরে আসেন কপি অ্যান্ড পেস্ট কিভাবে করবেন ফটোশপে আপনি। আমরা এই সবগুলো লেয়ার ডিলিট করে দিচ্ছি, আমরা কিভাবে লেয়ার সিলেক্ট করব না করব এগুলো আমরা সামনে দেখব। সো এখন আমরা আচ্ছা, এর আগে আমি আপনাদের একটা ব্যাপারে বললে মনে বেটার হয়, মুভ টুলের ব্যাপারে। হ্যাঁ, মুভ টুলের ব্যাপারে বললে মনে বেটার হয়। এর আগে আমি
শেপ টুলের আগে আমি আপনাকে অবশ্যই মুভ টুলের ব্যাপারে বলতে হবে, না হলে আপনি তো সিলেক্ট করতে পারবেন না। তো মুভ টুলের ব্যাপারে বলার আগে আমি আপনাকে অবশ্যই ফটোশপের একটু পরিচিতি দিয়ে নিচ্ছি। সরি, এটা আসলে আমাকে প্রথমে দেওয়া উচিত ছিল, আমি একটু ভুলে গেছি। সো আমি এটাও এখান থেকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তো আমার নর্মালি ফটোশপের ইন্টারফেসটা থাকবে এরকম। এরকম থাকার পর আমার উপরে যে অপশনগুলো আসবে এগুলো হচ্ছে মেনু বার, এবং এখানে যে অপশনগুলো আসবে এগুলো হচ্ছে টুলসের কিছু এক্সট্রা ফিচার, এবং এখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের টাইটেল এবং আমার আর্টবোর্ডটা কোন কালারে আছে সে ব্যাপারে, ঠিক আছে। এখন ধরেন এখানে আমাদের যে অপশনটা ছিল টুলস, এটাকে বলে টুলস, এবং এপাশে যেটা ছিল সেটাকে বলে লেয়ার। বলতে গেলে দুইটা ছাড়া আপনি ফটোশপে কাজ করতে পারবেনই না। এখন আপনার ইন্টারফেসে যদি টুলসও না থাকে, লেয়ার্সও না থাকে, সেক্ষেত্রে আপনি উইন্ডো থেকে সব কিছু পাবেন, কালার বলেন, টুলস বলেন, এভরিথিং সব কিছু পাবেন, ঠিক আছে। ধরেন আমার টুলস দরকার, আমি এখান থেকে টুলস ক্লিক করলাম। উইন্ডো থেকে আমি লেয়ার দরকার, লেয়ারে ক্লিক করলাম। উইন্ডো থেকে কালার দরকার, কালারে ক্লিক করলাম, ঠিক আছে। এখন আসেন, আপনাকে সবার আগে যে ব্যাপারগুলো জানতে হবে সেটা হচ্ছে টুলসের কাজ এবং লেয়ারের ব্যাপারে ধারণা রাখতে হবে, নাহলে আপনি অন্য কোনো ব্যাপার আশা করি বুঝবেন না। এই দুইটা ব্যাপার গুরুত্ব সহকারে দেখবেন। আমি আজকে হয়তো বা মুভ টুলের কিছু ব্যাপার নিয়ে কথা বলবো, আর কপি অ্যান্ড পেস্ট, কিভাবে কপি অ্যান্ড পেস্ট করবেন এই ব্যাপার নিয়ে কথা বলবো। আগামীকালকে আমরা লেয়ার টেয়ার যাবতীয় কিছু টুলস নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো দেখেন, এখানে আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে টুলস এক্সট্রা ফিচার। যেমন আমি এখন আছি মুভ টুলে, ঠিক আছে। আমি যদি মুভ টুল থেকে রেক্ট্যাঙ্গল টুলে চলে যাই, এভাবে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এখানের অপশনগুলা চেঞ্জ হচ্ছে। আমি যদি রেক্ট্যাঙ্গল টুল থেকে গ্রেডিয়েন্ট টুলে চলে যাই, সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট টুলের রিলেটেড যে অপশনগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। এর মানে আমরা বুঝতে পারতেছি যে মেনু বারের নিচে যেগুলো থাকে এগুলো আমার টুলসের উপরে ডিপেন্ড করে। আর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রতিটা মেনু বারের ভিতরে কিছু সাব মেনু থাকে। এবং আপনাকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনি ধরেন এই শেপ টুলে আসলেন, এখানে কিন্তু টুলস একটা না, আরো টুলস আছে। আপনি সেগুলোর ভিতরে সেগুলো ওপেন করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি এই টুলসটাতে সিলেক্ট রেখে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আপনার আরো টুলস আপনার সামনে শো হবে, ঠিক আছে। তো আমি ধরেন এখন রেক্ট্যাঙ্গল টুলে আছি। রেক্ট্যাঙ্গল টুলে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে বি প্রেস করি, সেক্ষেত্রে আমার মুভ টুলে নিয়ে যাচ্ছে। এর মানে আমরা বুঝতে পারলাম মুভ টুলের শর্টকাট কি হচ্ছে, বি, শুধু বি, কন্ট্রোল বি না, শুধু বি। মুভ টুল দিয়ে কি হয়, প্রথমত আমরা এটা শিখবো। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গল টুল থেকে একটা শেপ দিলাম। এখান থেকে আমরা স্টপটা অফ করে দিলাম, একটা ফিল কালার দিলাম, ঠিক আছে। এটা সিম্পল ব্যাপার, এটা এখন বোঝার দরকার নাই। আমি সামনে শেপ টুল নিয়ে কথা বলবো। এখন আমি বি ক্লিক করলাম, বি প্রেস করলাম, আমার মুভ টুলে চলে গেল। মুভ টুলে চলে যাওয়ার পর আমি একটু আমার এই লেয়ারে সিলেক্ট রেখে আমি এটাকে একটু মুভ করার চেষ্টা করি, ঠিক আছে। দেখেন, এই লেয়ার থেকে আমি একটা কথা বলি। আমার এখানে একটা আছে ব্যাকগ্রাউন্ড, একটা আছে রেক্ট্যাঙ্গল ওয়ান। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার হোয়াইট এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আর রেক্ট্যাঙ্গল ওয়ান হচ্ছে আপনার এই শেপটা, আমরা কিছুক্ষণ আগে যে শেপটা নিয়েছিলাম। সো আপনাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি যদি মুভ করেন, অবশ্যই মুভ হবে না। আপনাকে অবশ্যই লেয়ারে সিলেক্ট রেখে মুভ করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে ফটোশপ আপনি কাজ করার আগে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি কোন লেয়ারে কাজ করতেছেন। আপনাকে লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না, কাজ উল্টাপাল্টা হবে, ঠিক আছে। এখন আমরা মুভ টুল দিয়ে নর্মালি এটাকে ধরে মুভ করাইতে পারতেছি। আমাদের যদি দরকার হয় আমরা এখানে নিয়ে যাব, যদি দরকার হয় এখানে নিয়ে যাব। এখন দেখেন, মুভ টুলে যখন আমরা থাকতেছি, তখন আমাদের উপরে কিছু মুভ টুলের এক্সট্রা ফিচার আমাদের সামনে শো করতেছে। প্রথমে আছে অটো সিলেক্ট। অটো সিলেক্টের ব্যাপারে কথা বলার আগে আমি এখানে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। এখানে আরেকটা শেপ নিয়ে নিলাম এবং এটার কালার দিলাম রেড। এখন ধরেন আমি কিবোর্ড থেকে বি ক্লিক করলাম। বি ক্লিক করার পরে আমার মুভ টুলে চলে গেল, এবং এখানে মুভ টুলের এখানে প্রথমে যেটা আছে সেটা হলো অটো সিলেক্ট। আমি যদি অটো সিলেক্টে ক্লিক রাখি, মার্ক করে রাখি, সেক্ষেত্রে এখন আমার এই যে রেড লেয়ারটা সিলেক্ট আছে, আমি যদি অটো সিলেক্টে সিলেক্ট রেখে এই লেয়ারে ক্লিক করি, তাহলে সে এই লেয়ারটা কি করতে পারবে, বুঝে নিবে এবং এটা লেয়ারটা অটো সিলেক্ট করবে। এবং আমার যদি এটা দরকার হয়, এটা সিলেক্ট করবে, ঠিক আছে।
আর যদি অটো সিলেক্ট না থাকে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ধরেন অনেক সময় কি হয় ডিজাইনের ভিতরে অনেক শেপ থাকে, অনেক ইমেজ থাকে, এক্ষেত্রে অটো সিলেক্ট থাকলে কি হয় হুট করে একটাতে ক্লিক খেয়ে আপনার শেপটা একটু এদিক ওইদিক হয়ে যায় কিংবা ইমেজটা এখান থেকে ওইখানে সরে যায়। তা আমি বেস্ট মনে করি অটো সিলেক্ট যদি শেপের কারবার বেশি থাকে তাহলে অটো সিলেক্ট না রাখাটাই বেটার। তো অটো সিলেক্ট না থাকলে আমরা কিভাবে সিলেক্ট করব, ধরেন আমাদের এখন এই লেয়ারটা সিলেক্ট আছে, ওকে, এটা হচ্ছে লেয়ার হাইট আর আনহাইট, চোখ অফ অন করা, এখন অন আছে আর এটা অফ এখন অন, ডিসেবল আর ডিসেবল, ঠিক আছে। সো ধরেন আমার বর্তমানে এই লেয়ারে সিলেক্ট আছে, আমি চাচ্ছি রেড লেয়ারটা সিলেক্ট করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যেহেতু এখানে অটো সিলেক্ট ক্লিক রাখি নাই, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে আমার রেড শেপের মধ্যে আমি ক্লিক করতে হবে, দেখেন আমার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমি এই লেয়ারটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ধরে আমি এই লেয়ারটা সিলেক্ট করব, ঠিক আছে। এরপরে একটা ব্যাপার আছে এখানে লেয়ার আর একটা ব্যাপার আছে গ্রুপ, ঠিক আছে। এই দুইটা ব্যাপার হচ্ছে ধরেন এগুলো তো এক একটা লেয়ার, আমরা এটা বুঝলাম, তাহলে গ্রুপটা কি জিনিস, এর ফাঁকে কপি করে কিভাবে আমি ওই জিনিসটাও দেখাই দিচ্ছি। ফটোশপে কপি করার অনেক নিয়ম আছে, যেমন হচ্ছে আপনি চাইলে যে লেয়ারটা কপি করতে চান ওই লেয়ারে সিলেক্ট রেখে কন্ট্রোল জি দিতে পারেন। দেখেন আমাদের আরেকটা লেয়ার এখানে কপি হয়েছে, আমরা একটু মুভ করে এখানে নিয়ে যাই। সেম ভাবে যদি আপনি কপি করতে চান, ধরেন এই লেয়ারটা কন্ট্রোল ধরে আমি ক্লিক করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, সেক্ষেত্রে আমার আরেকটা লেয়ার কপি হলো, এটা হলো একটা নিয়ম। আবার আপনি চাইলে লেয়ারটা সিলেক্ট রেখে এখান থেকে কপি দিলেন, আবার যে কোনো জায়গায় আপনি গিয়ে কন্ট্রোল বি দিলেন, দেখেন আমার কন্ট্রোল বি দেওয়াতে কি হলো, পেস্ট হলো। আরেকটা নিয়ম, সহজ নিয়ম হচ্ছে ধরেন আমরা এই লেয়ারটা এখানে আরেকটা কপি করব, সেক্ষেত্রে লেয়ারটা অবশ্যই সিলেক্ট রেখে আপনাকে অল্টার ধরে এভাবে টান দিতে হবে, তাহলে কপি হবে। এখন অবশ্যই আপনাকে একটা কিছু মাথায় রাখতে হবে, আপনি অল্টার ধরে টান দিলেন ভালো কথা, তবে স্ট্রেট সোজাভাবে অনেক সময় হবে না। সেক্ষেত্রে স্ট্রেটলি কোনো কিছু করার জন্য বা কপি করার জন্য আপনাকে অবশ্যই অল্টার ধরার সাথে সাথে শিফট ধরতে হবে, ঠিক আছে। আমি যখন অল্টার শিফট ধরে এই শেপটা টান দিব তখন স্ট্রেট সে একদম বরাবর আরেকটা শেপ কপি করবে। ডিলিট করে দিলাম, লেয়ারটা সিলেক্ট রেখে কিবোর্ড থেকে ডিলিট অপশনটা ক্লিক করলে লেয়ারগুলো ডিলিট হবে, কিংবা আপনি চাইলে সিলেক্ট করে এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট দিতে পারেন। এরপরে আমরা এখানে বলছিলাম যে আমরা কপি করলাম অল্টার ধরে, এটা সিলেক্ট করে অল্টার ধরে কপি করলাম। এখন এখানে আমাদের তিনটা লেয়ার আছে, আমরা বুঝলাম যে অটো সিলেক্ট না থাকলে কন্ট্রোল ধরে ধরে আমরা সিলেক্ট করতে পারি। এখন এখানে আমরা যখন সিলেক্ট করতেছি আমাদের এক একটা লেয়ার সিলেক্ট হচ্ছে, ওকে। আমরা এবার গ্রুপ করা শিখবো, কিভাবে আমরা লেয়ারগুলোকে গ্রুপ করব। আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব প্রথমে, আমরা লেয়ার থেকে এটা কন্ট্রোল ধরে এটা, আমি আবার বলি এটা সিলেক্ট থাকায় অবস্থায় কন্ট্রোল ধরে আরেকটা লেয়ার থেকে আমরা সিলেক্ট করলাম। দুইটা লেয়ার যখন আমাদের সিলেক্ট হলো তখন আমরা কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি দিলে আমাদের দেখেন এই দুইটা শেপ একটা গ্রুপে রূপান্তর হয়েছে, আর এখানে এক্সট্রা একটা লেয়ার আছে। লেয়ার থেকে তো আমরা কিভাবে সিলেক্ট করে শিখলাম, মানে দুইটা কিভাবে সিলেক্ট করে, মাল্টিপল কিভাবে সিলেক্ট করে। আমরা কন্ট্রোল অল্টার জেড দিলে পিছনে ব্যাক আসবে, ওকে, পিছনে ব্যাক। কন্ট্রোল শিফট জেড দিলে রিডো হবে, আর কন্ট্রোল অল্টার জেড দিলে আন্ডো হবে। আমি কন্ট্রোল শিফট জেড দিচ্ছি, আবার যদি আমি কন্ট্রোল অল্টার জেড দিই তাহলে আমার শেপটা চলে যাবে। এখন দেখেন কিছুক্ষণ আগে আমি যে কাজটা করছিলাম কন্ট্রোল শিফট জেড দিলে সে কাজটি আবার আসবে। এক্ষেত্রে আমি একটু ভালোভাবে বুঝাই দিচ্ছি। ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, এই শেপের কালার দিলাম আমি এটা, আর এই শেপের কালার দিলাম আমি এটা। এখন আমি চাচ্ছি না, আমার কালারগুলো পছন্দ হচ্ছে না, আমি কন্ট্রোল অল্টার জেড দিতে পারি, চলে গেছে। আবার আমার কাছে মনে হচ্ছে আমার আগেরগুলোই বেটার ছিল, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডো আর রিডো। আমি অল্টার ধরে এটাকে কপি করলাম, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, গ্রুপ হলো, এই দুইটা গ্রুপ হলো, ঠিক আছে। আমরা এখানে গ্রুপের এখানে ক্লিক করে আমরা লিখে দিচ্ছি আবার গ্রুপ, ওকে। লিখে দেওয়ার পরে এখানে একটা আছে লেয়ার, আপনি যদি লেয়ারে রাখেন এর মানে হলো মুভ টুল থেকে আপনি কন্ট্রোল ধরে যখন শেপে ক্লিক করবেন তখন
গ্রুপটা সিলেক্ট হবে না, এই আওয়ার গ্রুপের ভিতরে এই লেয়ারটা যেখানে আছে সেখানে গিয়ে সে সিলেক্ট করবে। দেখেন, ঠিক আছে। আর যদি আমরা ধরেন এই শেপে বর্তমানে আছি, আমরা যদি এখানে গ্রুপ দিয়ে রাখি, তাহলে কন্ট্রোল ধরে যদি আমরা শেপের উপরে ক্লিক করি তাহলে আমাদের গ্রুপটা সিলেক্ট হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর লেয়ার রাখলে ওই গ্রুপের ভিতরে যত গ্রুপে থাকুক না কেন, 4-5টা গ্রুপ থাকলেও সে ওই গ্রুপগুলোর ভিতরে গিয়ে ওই লেয়ারটা সিলেক্ট করবে। আশা করি এটা বুঝছেন। এরপরে আমরা এই শেপটাকে মুভ করে এখানে আনলাম। এখান থেকে যে অপশনটা সেটা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। শো ট্রান্সফর্ম কন্ট্রোলে যদি আমরা ক্লিক রাখি তাহলে একটা এক্সট্রা ট্রান্সফর্ম বক্স সব সময় আমরা শেপের উপরে দেখতে পাবো। এর সুবিধা হচ্ছে, আমি এটাকে অল্টার ধরে কপি করলাম। এর সুবিধা হচ্ছে ধরেন আমাদের এই শেপটা সিলেক্ট আছে, যেই শেপটা সিলেক্ট থাকবে লেয়ার থেকে ওই শেপের উপরে ট্রান্সফর্ম শো করবে। ধরেন আমাদের এই শেপটা সিলেক্ট আছে, তাহলে ট্রান্সফর্ম শো করতেছে বেটার। তাহলে এখন আমরা সবার আগে বোঝা দরকার ট্রান্সফর্মের তাহলে কাজ কি। ট্রান্সফর্মের কাজ হচ্ছে আপনি ট্রান্সফর্ম দিয়ে রোটেট করতে পারেন, ট্রান্সফর্ম দিয়ে একটা শেপকে ইমেজকে বড় ছোট করতে পারেন। যেমন আমি যদি এগুলার কর্নারে নিই, এগুলার কোনায় নিই, তাহলে কিছু রোটেট মানে একটা রোটেটের অপশন আসতেছে, আপনি চাইলে এটাকে রোটেট করতে পারেন, এইভাবে ঘুরাইতে পারেন, ঠিক আছে। আবার আপনি চাইলে শিফট ধরে মানে কিছু নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল থেকে ঘুরাইতে পারেন। যেমন শিফট ধরে যখন আমি এটাকে ঘুরানোর রোটেট করার চেষ্টা করব, সেক্ষেত্রে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু শিফট ধরে যদি আপনি না ঘুরান সেক্ষেত্রে এটা হবে না। এটা গেল রোটেট, আপনি ট্রান্সফর্ম থেকে রোটেট করতে পারেন। এরপরে আপনি যখন ট্রান্সফর্ম থেকে এখানে অল্টার শিফট ধরে এটাকে সমানভাবে সমান রেশিও থেকে বড় ছোট করতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন অল্টার শিফট ধরে সমানভাবে বড় ছোট করা যায়। অল্টার শিফট ধরে রাখবেন, ধরে রেখে এই কোণাগুলা থেকে, 4 কোণা থেকে, এগুলা থেকে না, ঠিক আছে, 4 কোণা থেকে যে কোনো এক কোণা থেকে আপনি অল্টার শিফট ধরে এটাকে বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। তারপরে এন্টার দিবেন, ওকে, ট্রান্সফর্ম ওকে। এখন আমরা সমানভাবে রেশিও বড় ছোট করা শিখলাম। আপনি চাইলে শিফট ধরে এক কোণা থেকে এটাকে ছোট করতে পারেন, আবার এক কোণা থেকে বড় করতে পারেন। আবার আপনি চাইলে অল্টার ধরে দুই পাশ থেকে সমানভাবে ছোট করতে পারেন, বড় করতে পারেন। তাহলে শিফট ধরলে কি হয়, অল্টার শিফট একসাথে ধরলে কি হয়, আবার অল্টার ধরলে কি হয়, এগুলো আমরা বুঝলাম। কাজ শেষে অবশ্যই আপনাকে এন্টার দিতে হবে। এখন শো ট্রান্সফর্ম কন্ট্রোলে যদি ক্লিক না থাকে, আপনি এই শেপটাকে চাচ্ছেন এডিট করবেন, সেক্ষেত্রে এই শেপে কন্ট্রোল ধরে, অটো সিলেক্ট যেহেতু নাই, কন্ট্রোল ধরে ক্লিক করলেন, ওকে। এখন শো ট্রান্সফর্মে আমার ক্লিক নাই, আমার এটা ভালো লাগে না, সেক্ষেত্রে আমি ট্রান্সফর্ম ব্যাপারটা আনবো কিভাবে। এই ট্রান্সফর্ম ব্যাপারটা আপনি কন্ট্রোল টি দিলেই ট্রান্সফর্ম অপশনটা চলে আসবে। আপনি সেম কাজগুলা এখানেও করতে পারেন। অল্টার শিফট ধরে সমানভাবে বড় করতে পারেন, শিফট ধরে নির্দিষ্ট পরিমাণে ঘুরাইতে পারেন, অল্টার ধরে দুই পাশ থেকে বড় ছোট করতে পারেন। এটা কি হয়, এটা ইলাস্ট্রেটরে বলেন, ফটোশপে বলেন, দুই সফটওয়্যারে একই রকম কাজ। ডিজাইনের জন্য অল্টার শিফট ধরে সমানভাবে বড় ছোট, অল্টার ধরে দুই দিক থেকে বড় ছোট করা যায়, শিফট ধরে একদিক থেকে বড় ছোট করা যায়, সব কিছুর ক্ষেত্রে একই রকম। তবে আপনি যদি অল্টার শিফট না ধরেন, সেক্ষেত্রে আপনি দেখেন আপনার আপনার শেপের মাপ কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার অ্যাকচুয়াল শেপটা কিন্তু আপনি নিতে পারবেন না। আশা করি মুভ টুলের ব্যাপারে কিছু ধারণা দিতে পারলাম। আর এখানে যে ব্যাপারগুলো আছে এগুলা অ্যালাইন সম্পর্কিত, এগুলো আমরা সামনে কথা বলবো এই ব্যাপারগুলো নিয়ে। আর কিভাবে একটা শেপ কপি এবং পেস্ট করতে হয় আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছিলাম। এরপরও আমি আবার কিছু ব্যাপার দেখাই দিচ্ছি। ধরেন এই শেপটা আপনি কন্ট্রোল ধরে ক্লিক করলাম, এই শেপটা এখান থেকে নর্মালি রাইট বাটন ক্লিক করে নেবেন, আর উপরে লক্ষ্য রাখবেন স্ট্রোক যদি থাকে স্ট্রোকটা নান করে ফিল কালার দিলেন, ওকে। এটাকে দুইভাবে কপি করতে পারেন, লেয়ারে সিলেক্ট রেখে, ব্যাকগ্রাউন্ডে না, এই লেয়ারে সিলেক্ট রেখে কন্ট্রোল জে দিলেন, কপি হলো না, একটা কপি হলো একভাবে, ঠিক আছে। এভাবে মুভ করে নিয়ে আসবেন। আপনি কপি করার পরে এটা কিন্তু আপনার সেম ভাবে উপরে কপি হয়ে থাকবে, আপনি কিন্তু নিচে নিয়ে আসতে হবে। আবার হচ্ছে এখান থেকে আপনি চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট দিতে পারেন। আমি আবার দেখাই, কন্ট্রোল জে হচ্ছে ডুপ্লিকেটের শর্টকাট কি, কন্ট্রোল জে ডুপ্লিকেটের শর্টকাট কি, লেয়ার মানে লেয়ার ডুপ্লিকেটের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জে, ঠিক আছে। যেটা আপনি লেয়ারের উপরে রেখে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট দিতে পারেন, ডুপ্লিকেট লেয়ার, ওকে, চলে আসলো। এটা হলো একভাবে। আবার আপনি শেপটাকে সিলেক্ট করে অল্টার ধরে এভাবে কপি করতে পারেন, আর অল্টার শিফট ধরলে সমানভাবে কপি হবে, ঠিক আছে।
আবার এডিট থেকে আপনি লেয়ারটা সিলেক্ট রেখে কপি, আবার যে কোনো জায়গায় কন্ট্রোল ভি কিংবা এখান থেকে পেস্ট, ওকে, মুভ করাইতে পারেন। ওকে, আজকে এতটুকু ব্যাপার নিয়ে আমরা কথা বললাম। আজকে যদিও বা কিছু ব্যাপার আপনাদের কাছে ক্রিটিক্যাল লাগবে, কালকের ক্লাসে আশা করি, কালকের ক্লাসে আমরা যে ব্যাপারগুলো শিখবো ওই ব্যাপারগুলোর সাথে এই ব্যাপারগুলো একদম সহজ হয়ে যাবে। সো সামনে ভবিষ্যতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জন্য কিভাবে ফটোশপ সহজভাবে প্রতিটা ব্যাপার নিয়ে কিভাবে আপনাদের সামনে সহজভাবে আমি উপস্থাপন করতে পারি, আমি সবই করব। সো আপনারাও নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য বা নতুন কিছু শেখার জন্য আমার চ্যানেলকে চাইলে ফলো করতে পারেন, কমেন্টস করতে পারেন এবং লাইক শেয়ার করে আমাকে উৎসাহ দিতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।